ভারত বাংলাদেশের সীমান্ত ঘেঁষে বলতে পারেন নতুন ক্যান্টনমেন্ট, একেবারে সীমান্তের কাছাকাছি নতুন সেনা স্টেশন, এগুলো তো সাংঘাতিক রকম অ্যালার্মিং। নিউজে কি বলা হচ্ছে দেখেন, যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটটাকে বিবেচনা করেছে, যে এই প্রেক্ষাপট মাথায় রেখে ভারত এই পদক্ষেপগুলো নিচ্ছে। তো বাংলাদেশের মানুষ হিসেবে এটা কি চিন্তার বিষয় না? ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, আমাদেরও দিনাজপুর আছে তাই না, উত্তর দিনাজপুর জেলায় নতুন একটি সামরিক ঘাঁটি চালু করেছে দেশটির সেনাবাহিনী। পাশাপাশি আসামের ধুবড়ীতেও নতুন একটি সেনা স্টেশন গড়ে তোলা হচ্ছে। মানে ভারতের আর্মি, ভারতের মিলিটারি বাংলাদেশ বর্ডারের খুব কাছাকাছি একটা নতুন সামরিক ঘাঁটি বলেন আর ক্যান্টনমেন্ট বলেন সেটা তৈরি করছে, এবং আরো একটা কাছাকাছি জায়গায় আসামে তারা সেনা স্টেশন করছে। বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে দ্রুত সময়ে দুইটি সামরিক স্থাপনা করলো ভারত, দ্রুত সময়ে করছে, এটাও তো সিগনিফিক্যান্ট। ভারতীয় গণমাধ্যম ডেকান ক্রনিকেলের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি উত্তর দিনাজপুরের চোপড়ায় বাংলাদেশ সীমান্তের পাশেই নবনির্মিত ঘাঁটি পরিদর্শন করেন। বাংলাদেশ সীমান্তের পাশেই ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড এক পোস্টে জানায়, লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি আর্মি কমান্ডেন্ট ইস্টার্ন কমান্ড চোপড়া ডিফেন্স ল্যান্ডে ব্রহ্মাস্ত্র কর্পসের মোতায়েন সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করেছে। এই যে ভারতের ইস্টার্ন কমান্ড যেটা বলা হচ্ছে না, এই ইস্টার্ন কমান্ডে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কিন্তু বাংলাদেশে পরে যখন শেষভাগে ভারত সরাসরি মুক্তিযুদ্ধের মিত্রবাহিনী হিসেবে অংশগ্রহণ করে, তখনই ইস্টার্ন কমান্ড এখানে মুভ করেছে। এই ইস্টার্ন কমান্ড এর আগে বাংলাদেশে যখনই কোনো একটা অস্থিরতার পরিস্থিতি ভারত মনে করে যে ভারতের প্রয়োজন হতে পারে, তখন এই ইস্টার্ন কমান্ডকেই তারা প্রস্তুত রাখে, এরকম খবরাখবর এর আগে আছে। তিনি অল্প সময়ের মধ্যেই ঘাঁটিটি স্থাপনের জন্য প্রশংসা করেন। তিনি সৈন্যদের সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে ও উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সক্রিয় থাকার আহ্বান জানান। তিনি সৈন্যদের সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে। এর আগে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি আসামের সীমান্ত এলাকায় 4 গজরাজ তাদের একটা অপারেশনের নামও আছে আমরা যতদূর জানি, কর্পস সদর দপ্তর পরিদর্শন করেন এবং তিনি ধুবড়ীর বামুনিগাঁও এলাকায় লাচিত বরফুকন সামরিক স্টেশনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ইস্টার্ন কমান্ড বলছে, নতুন এই সামরিক স্টেশন প্রতিষ্ঠা অঞ্চলটির সেনা সক্ষমতা ও অবকাঠামোকে আরো শক্তিশালী করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরিদর্শনকালে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সীমান্ত অঞ্চলের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি ও সেনা কাঠামো উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। এবং এই বিষয়গুলো আমরা নিশ্চয়ই খুব গভীরভাবে লক্ষ্য রাখবো যে বাংলাদেশের এই পরিপ্রেক্ষিত কেন হচ্ছে, কিসের থেকে হচ্ছে, এটার কতদূর কোন সিচুয়েশন, বা ভারত বেসিক্যালি কি ভাবছে, ভারত কি করতে চাচ্ছে, সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে। দৈনিক ইত্তেফাক যে খবরটি ছেপেছে সেই খবরটিতে কি বলা হচ্ছে, আমরা যদি একটু সেই খবরটির দিকে চোখ বোলাই, যে দৈনিক ইত্তেফাকের খবর, সেখানেও খুব গুরুত্বের সাথে এই প্রসঙ্গটি তুলে ধরা হয়েছে, ভারতের যে এই উদ্যোগ। এবং সেই খবরে বলা হচ্ছে, বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতাকে সামনে রেখে ভারতের সেনাবাহিনী অতি অল্প সময়ের মধ্যেই পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় নতুন একটি সামরিক ঘাঁটি চালু করেছে। পাশাপাশি প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত প্রতিরক্ষা জোরদার করতে আসামের ধুবড়ীতেও নতুন একটি সেনা স্টেশন গড়ে তোলা হয়েছে। এবং আমাদের আগের নিউজটির সঙ্গে দৈনিক ইত্তেফাকের খবরের এই খবরটিতে আগের নিউজটির সাথে তারা বলছে যে ইস্টার্ন কমান্ডের পোস্টে আরো বলা হয়েছে, আর্মি কমান্ডার স্থানীয় এমএলএ হামিদুর রহমান সহ নাগরিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি সেনা বেসামরিক সহযোগিতা জোরদার করে আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নে একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। এরপরে বলা হচ্ছে, ইস্টার্ন কমান্ড জানায়, অহোম রাজ্যের কিংবদন্তি সেনানায়ক লাচিত বরফুকনের নামে এই নতুন স্টেশন, যে নতুন সেনা স্টেশনটি করা হয়েছে, স্টেশনের নামকরণ করা হয়েছে, যা সাহস, নেতৃত্ব, দৃঢ়তার প্রতীক, পুনর্জাগরিত আসামের ঐতিহ্যের প্রতিফলন। সংস্থাটি আরো জানায়, নতুন এই সামরিক স্টেশন প্রতিষ্ঠা অঞ্চলটির সেনা সক্ষমতা ও অবকাঠামোকে আরো শক্তিশালী করবে। এই বিষয়গুলো নিশ্চয়ই আমাদের নিরাপত্তা সংস্থাগুলো তাদের নজরে আছে। এখন দেখেন, কেউ হয়তো বলবে যে ভারত এগুলো করছে, আপনার কি মাথা ব্যথা? আমার মাথা ব্যথা হচ্ছে।
এই অঞ্চলে যে কোনো ধরনের অস্থিরতা, ধরেন আমি বাদ দিলাম, বাংলাদেশ ইস্যু বাদ দিলাম, যে এই দুইটা খবর ইত্তেফাক সহ যে খবরগুলোতে বলা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মাথায় রেখে ভারত এগুলো করছে, আমি যদি এটা বাদও দিই, চায়নাকে মাথায় রেখে করছে বা সেভেন সিস্টারকে মাথায় রেখে করছে, বাংলাদেশ এখানে বাংলাদেশের রাজনৈতিক সিচুয়েশন কোনো বিষয় না, এটাও যদি আমি ধরে নিই, তাহলেও তো চায়না কেন্দ্রিক সেভেন সিস্টার কেন্দ্রিক কোনো ধরনের গোলযোগ হলে আমরা কি এটার বাইরে থাকবো? ফলে আমি জানি না যে কোন দিকে নেওয়া হচ্ছে। আমাদের আলোচক গতকালকে লাইভ টক শো, আমাদের আলাপচারিতার অনুষ্ঠান খোঁজ খবরে মেজর অবসর আক্তার হোসেন বলেছিলেন যে বাংলাদেশে পাকিস্তান এবং তুরস্ক একটা যুদ্ধ লাগাতে চায় এবং এটা তাদেরকে ব্যাটেল ফিল্ড করবে, তারা বাংলাদেশকে মিডিল একটা লাগিয়ে, এবং এই দেশে কিছু দালাল ফালাল সবসময় থাকে, এই দালালদেরকে কাজে লাগিয়ে তারা এটাকে ব্যাটেল ফিল্ড করবে। তারা ইন্ডিয়া আরেকটা উইং তৈরি হলো, ইন্ডিয়ার আরেকটা নতুন মাথা ব্যথা তৈরি হলো। এটা ইন্ডিয়ার চিরশত্রু যারা আছে তাদের লাভ হবে, আমাদের কি লাভ? দিন শেষে ভারতের যদি কোনো অস্থিরতায় বাংলাদেশ মধ্যখানে থাকে তাহলে আমাদের লাভটা কি? আমাদের ক্ষতি বিনে কোনো লাভ আছে কি? ভারতের কাছে আমরা মতজানু হব না, এটা বাংলাদেশে একটা রগ আছে তোরে ভাই, বাংলাদেশের মানুষের একটা নার্ভ আছে, এই নার্ভ কখনোই ভারতের কাছে গিয়ে বাংলাদেশের শেখ হাসিনার চেয়েও যদি আরো মহাপরাক্রমশালী মহাপ্রভাবশালী এর চেয়েও ভারতের নিয়োগকৃত কেউ শাসন করে, তারপরে বাংলাদেশের 18 কোটি মানুষ একযোগে গিয়ে ভারতের কাছে ওই মাথা নোয়া, এটা প্রণাম কলম বলেন আর সেজদা বলেন, দিবে না। কিন্তু ভারতের সাথে ঝগড়া গোলযোগ বাঁধিয়ে দিয়ে আমরা কত দূর যাব? ভারত কেন আগ্রাসী হয়েছে দিন দিন, বা নতুন যদি কেউ বলেন যারা এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টের বাংলাদেশে, তারা তো অভিযোগ করেন যে ভারত বাংলাদেশের প্রতি নাকি সবসময় আগ্রাসী। আচ্ছা, ওইটাও যদি মেনে নেই, তাহলে এখন আগ্রাসীর উপরে আরো নতুন কেন আগ্রাসী হচ্ছে? এটা কি আমরা কখনো ভেবে দেখেছি বা চিন্তা করে দেখেছি? নাকি ভারতকে আগ্রাসী করে বাংলাদেশের ক্ষমতা পাকাপোক্তকরণের নতুন কোনো গেম অথবা ইন্টারন্যাশনাল গেম এখানে চলছে? দেখেন, ভারত এই গত এক সপ্তাহের পত্রপত্রিকা রিপোর্ট, বিবিসি বলছে যে সেখানে শেখ হাসিনাকে সে আনলক করে দিচ্ছে, মানে শেখ হাসিনাকে সে ওপেন করে দিচ্ছে, শেখ হাসিনা ওখানে থেকে আওয়ামী লীগের রাজনীতি করুক। মানে কলকাতায় অফিস, দিল্লিতে অফিস, এইসব খবরটা তো পত্রিকা সংবাদ মাধ্যমেই হচ্ছে। এবং ভারত যেই কথাটা কূটনৈতিক চ্যানেলে বা কূটনৈতিক রীতিনীতি মানতে গিয়ে নিজে বলতে পারে না, সেটা সে শেখ হাসিনা দিয়ে বলাচ্ছে, এরকমই তো বক্তব্য আসছে। কিন্তু কেন এটা ভারত করছে? অথবা বাংলাদেশের সঙ্গে এখন যে টানাপোড়েন, এই টানাপোড়েন কি শুধু এক হাতি তালে বাজছে যে এই সবকিছু ভারতেই করছে বা বাংলাদেশে থেকে ভারত প্রেমীরা করছে? ব্যাপারটা কি সেরকম? মানে কেন হঠাৎ করে বাংলাদেশের সীমান্ত ঘিরে নানান রকম উত্তেজনার খবর? কিছু আছে গুজবই ধরে নিলাম, কিন্তু এখন পত্রপত্রিকার বরাত দিয়ে যে খবরটি আমাদের সামনে, সেটা তো খুবই দুশ্চিন্তার। মানে এটা হঠাৎ কেন হবে? আপনারা একটু খেয়াল করে দেখেন যে 71 সালে বাংলাদেশের জন্মলগ্নে স্বাধীনতার সময় বাংলাদেশের 2 কোটি মানুষকে ভারত আশ্রয় দিয়েছিল। এরপরে আর এমনতর ঘটনা তো ঘটেনি, এত বিপুল সংখ্যক বাংলাদেশের মানুষকে ভারতে আশ্রয় দেওয়ার পরিস্থিতি আর তৈরি হয়নি। 75-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন একটা অংশ তখন আশ্রয় নিয়েছিল, সেই সংখ্যাও খুব বেশি না, 2-4-5 হাজার সেরকম, যারা বর্ডারে তখন চেষ্টা করেছে কিছু একটা করার, অথবা তারা সশস্ত্র আন্দোলন করার চেষ্টা করেছে, কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিত তখন সেটার ফেভারে ছিল না। সত্যিকার অর্থে বাংলাদেশ সৃষ্টিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সফলতা, তার যে অর্জন, তার যে কৃতিত্ব, এটা ইতিহাসে আসমান সম বললেও কম বলা হবে। কিন্তু শাসন আমলে এসে সেইটা তিনি তত একটা সফলভাবে নাড়া দিতে পারছিলেন না। একটা যুদ্ধ বিধ্বস্ত এবং চারদিক থেকে জাপটে পড়া দেশে, একদিকে চায়না বিরোধিতা, একদিকে আমেরিকার বিরোধিতা, এসব সিচুয়েশন তো ছিলই। এবং বাংলাদেশের অর্থনীতি বলতে তখন কিছুই ছিল না, সব লুটপাট করে নিয়ে গেছিল পাকিস্তান। তো ফলে দেশের জনগণের ভেতরে কাদের সিদ্দিকীর সেই যে তখনকার ট্রাই, এটার প্রতি কোনো সমর্থন ছিল না। কিন্তু এখন এই ডিজিটাল সময় এবং ডক্টর ইউনূস সরকারের এই মপতন্ত্রের যুগে এবং প্রতি পদে পদে দেশের শাসন ব্যবস্থায় ওই ভঙ্গুর, যদি বলেন বঙ্গবন্ধুর শাসন ব্যবস্থা ভঙ্গুর ছিল, তার থেকে ভঙ্গুরতর। আমি বলেছি বাংলাদেশ শাসন মানে সৃষ্টির পর এত ভয়ঙ্করতম শাসন আর কখনো হয়েছে কিনা গত 15 মাসের মধ্যে
আমরা অন্তত পত্রপত্রিকা মিডিয়া ইতিহাস ঘেটে তো আমরা এতটা দেখি না। যত শাসনই বলেন, আমি এখানে খন্দকার মোস্তাকের শাসন বলি, হোসেন মোহাম্মদের সাথে শাসন এতটা বাজে অবস্থা ছিল না, এবং সামাজিক একটা সম্প্রীতি ছিল, রাজনৈতিক একটা সম্প্রীতি ছিল। এরশাদও আওয়ামী লীগ বিএনপি দুই দলের প্রতি একটা বিন্দুতে সংবেদনশীল ছিল। রাষ্ট্রীয় ক্ষমতার ক্ষেত্রে হয়তো বেগম জিয়া শেখ হাসিনা তাদেরকে ছাড় দেন নাই, কিন্তু তৃণমূল পর্যায়ে তিনি জাতীয় পার্টিকে দিয়ে একদম ওই ইউনিয়ন লেভেল থেকে ঢাকা লেভেল পর্যন্ত তিনি একেবারে এই যে সারাশি যে অভিযান সেটা করেননি। এই সিচুয়েশনে ভারতে এখন বাংলাদেশের কত হাজার আওয়ামী লীগ নেতা কর্মী আছে এটা সঠিক পরিসংখ্যান তো কোথাও নাই। মতান্তরে এটা 10, 15, 20 এরকম বলা হয়। তো সেই সময়ের মধ্যে ভারত যখন বাংলাদেশের প্রতি দিনকে দিন বিরক্ত হচ্ছে এবং আমাদের এই খবরটা আমাদের সামনে আসছে, তখন স্বাভাবিকভাবে আমরা দুশ্চিন্তায় পড়তে পারি।